বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি রুনা নাসরিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমি গত ক্লাসে আমি কোরিলেশনের ক্লাস নিচ্ছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকেও আমি কোরিলেশনের কিছু প্রমাণ করার চেষ্টা করব এবং তার সাথে সাথে হয়তো রিগ্রেশনও আমরা একটু দেখব। তো ঠিক আছে, চলো যাই, আমাদের কথা না বাড়িয়ে আমাদের স্লাইডে ফিরে যাই। গত ক্লাসে আমরা কয়েকটা প্রপার্টি পড়েছিলাম, ডেফিনিশন পড়েছি এবং স্ক্যাটার ডায়াগ্রাম নিয়ে কথা বলেছি এবং স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে কিভাবে কোফিশিয়েন্ট অফ কোরিলেশনের ব্যাখ্যা করতে হয় সেটা দেখিয়েছি। আজকে আমরা আরেকটা প্রমাণ দেখব, সেটা হচ্ছে, আমি অ্যানোটেন্সটা নিয়ে নিই। এটা দেখো, এই প্রমাণটা দেখো, আমরা গত ক্লাসে বলেছিলাম যে দুটো রিগ্রেশন কোফিশিয়েন্টের জিওমেট্রিক মিন হচ্ছে কোরিলেশন কোফিশিয়েন্ট। ঠিক আছে, সেটাই আমরা প্রুফ করব আজকে। শো দ্যাট দ্য কোরিলেশন কোফিশিয়েন্ট ইজ দ্য জিওমেট্রিক মিন বিটুইন দ্য রিগ্রেশন কোফিশিয়েন্ট। তার মানে হচ্ছে দুটো রিগ্রেশন কোফিশিয়েন্টের জ্যামিতিক গড়ই হচ্ছে সংশ্লেষাঙ্ক বা কোফিশিয়েন্ট অফ কোরিলেশন বা কোরিলেশন কোফিশিয়েন্ট। তো আমরা যাই যে রিগ্রেশন কোফিশিয়েন্ট অফ এক্স অন ওয়াই, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে এক্স এর যে রিগ্রেশন কোফিশিয়েন্ট সেটাকে আমরা এক্সপ্রেস করছি বি এক্স ওয়াই দিয়ে, এবং বি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জানি আমরা সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ারস অফ এক্স। তো ঠিক একইভাবে রিগ্রেশন কোফিশিয়েন্ট অফ ওয়াই অন এক্সটাকে আমরা এক্সপ্রেস করতে পারি বি ওয়াই এক্স দিয়ে, এবং বি ওয়াই এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ারস অফ এক্স। তো তোমরা একটু খেয়াল করবে যে উপরে কিন্তু যেটাই আমরা বলি বি এক্স ওয়াই অর বি ওয়াই এক্স, যেটাই বলি না কেন, উপরে কিন্তু সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই উভয় ক্ষেত্রেই, এবং নিচে সাম অফ স্কোয়ার। দেখো এখানে এই পাশে এটি একটু বোঝার বিষয় তোমাদের আছে, মনে রাখার বিষয় আছে, যে আমরা রিগ্রেশন কোফিশিয়েন্ট অফ এক্স, এক্স এর রিগ্রেশন কোফিশিয়েন্ট অন ওয়াই, ঠিক আছে, ওয়াই এর সাপেক্ষে বা ওয়াই এর উপর এক্স এর রিগ্রেশন কোফিশিয়েন্টটাকে আমরা এক্সপ্রেস করছি কি দিয়ে, বি এক্স ওয়াই দিয়ে। এবং এখানে দেখো যে এক্সটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, এবং ইন্ডিপেন্ডেন্ট টার্মটা থাকছে নিচে। ঠিক একইভাবে আমরা যখন বি ওয়াই এক্সটা বলছি তখন বুঝতে হবে যে আমরা কোন রিগ্রেশন কোফিশিয়েন্টটা চাইছি। ওয়াই এর রিগ্রেশন কোফিশিয়েন্টটা কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এবং এক্সটা এখানে ইন্ডিপেন্ডেন্ট, এবং নিচে থাকতেছে আমাদের প্রোডাক্ট সাম অফ স্কোয়ারস অফ এক্সটা নিচে থাকছে। এখন আসো যে আমরা কোরিলেশন কোফিশিয়েন্টটা জানি কি। কোরিলেশন কোফিশিয়েন্ট আমরা আগে বলেছি যে কোরিলেশন কোফিশিয়েন্টকে আমরা এক্সপ্রেস করছি কি দিয়ে, আর এক্স ওয়াই অথবা আর ওয়াই এক্স, যে কোনো একটাই আমরা বলতে পারি, কারণ এটা সিমেট্রিক, আমরা গত ক্লাসে বলেছি। তো এটা আমরা জানি আর এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে সাম অফ স্কোয়ারস অফ এক্স ইন্টু সাম অফ স্কোয়ারস অফ ওয়াই। ওকে, তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে, সুতরাং আর স্কোয়ার এক্স ওয়াই যেটা, সেটা সমান আমরা লিখতে পারি সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এটা সাম অফ স্কোয়ারস অফ এক্স ওয়াই ইন্টু সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ারস অফ ওয়াই। অর্থাৎ এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে উপরে কি আসছে, সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই, এখানে একটা হোল স্কোয়ার, আর এটার রুটটা উঠে যাবে, থাকবে সাম অফ স্কোয়ারস অফ এক্স এবং সাম অফ স্কোয়ারস অফ ওয়াই। এটাকে আমরা পার্টিশন করে দিলাম, সেটা হচ্ছে যে এই সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই যেটা, এটা নিচে থাকলো সাম অফ স্কোয়ারস অফ এক্স, আরেকটা সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই এর সাথে সাম অফ স্কোয়ারস অফ ওয়াইটা চলে আসলো। সো এখানে আমরা বলতে পারি এটাকে আমরা দেখো একটু আগে আমরা এক্সপ্রেস করেছি, এটাকে আমরা লিখতে পারি কি বি ওয়াই এক্স, আর এটাকে আমরা লিখতে পারি বি এক্স ওয়াই। ওকে, তাহলে আর আর স্কোয়ার এক্স ওয়াই সমান যদি আমরা বি ওয়াই এক্স ইন্টু বি এক্স ওয়াই লিখতে পারি, সো আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার বি ওয়াই এক্স ইন্টু বি ওয়াই এক্স। সো
সো এখান থেকে আমরা বলতে পারি the correlation coefficient is the geometric mean between the regression coefficient। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোরিলেশন কোফিশিয়েন্টটা হচ্ছে দুটো রিগ্রেশন কোফিশিয়েন্টের জিওমেট্রিক মিন। এরপরে আসো কোরিলেশন কোফিশিয়েন্ট, আমরা বলেছিলাম গত ক্লাসে যে কোরিলেশন কোফিশিয়েন্টটা হচ্ছে এর লিমিটিং ভ্যালুটা কত, -1 থেকে +1 পর্যন্ত, তাই না? এর অর্থাৎ সর্বনিম্ন মান নিতে পারে -1 এবং সর্বোচ্চ মান নিতে পারে +1। এটাই আমাদের দেখাতে বলছে যে কোরিলেশন কোফিশিয়েন্টের মান যে -1 থেকে +1 এর মধ্যে থাকে, এটা প্রুফ করো। তো আমরা প্রথমেই যাব যেটা, সেটা হচ্ছে সাপোজ আমরা ধরে নিব যে একটা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করব, সেটাই সেই কারণে আমরা বলছি let x1 y1 x2 y2 up to xn yn be n paired values of the bivariate distribution of xy। তাহলে xy যে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন, সেই বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনের n সংখ্যক পেয়ার্ড অবজারভেশন হচ্ছে আমাদের x1 y1 x2 y2 আপ টু xn। সো এই ডিস্ট্রিবিউশন থেকে যদি আমরা কোরিলেশন কোফিশিয়েন্ট বের করি, তাহলে আর এক্স ওয়াই সমান আমরা লিখতে পারি সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। এটা আমরা জানি। তো আমরা আরও জানি যে সিগমা স্কোয়ার এক্স, দ্যাট মিনস ভেদাঙ্ক সমান আমরা জানি সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এবং সিগমা স্কোয়ার ওয়াই সমান সমান আমরা জানি সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার বাই এন। এখন এখান থেকে দেখো যে এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা পাই কি এন সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। ওকে, আর এখান থেকে ঠিক আমরা পাচ্ছি কি এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে এন সিগমা স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো যে সুতরাং আমরা কি কি জিনিস পেয়ে গেলাম, যে এন সিগমা স্কোয়ার সমান অর্থাৎ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার সমান আমরা পেয়েছি কি, আমি এটাই নিয়ে নিই, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার সমান আমরা পেয়েছি এন সিগমা স্কোয়ার এক্স, আর ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার সমান আমরা পেয়েছি এন সিগমা স্কোয়ার ওয়াই। এখন আসো ওই যে আমরা বলেছিলাম আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। এখন এটাকে আমরা বোথ সাইডে 1/n দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো এখানে একটু চিন্তা করে দেখো, এটা 1 সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, আর এখানেও এটা যেহেতু রুট আছে সেই কারণে এখানেও 1/n আর এখানে 1/n, এই দুটো 1/n হোল স্কোয়ার হতো, বাইরে নিয়ে আসলে ঠিকই আবার 1/n হতো। তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। এটা আমরা কেন করেছি, কারণ হচ্ছে এটাকে আমরা সিগমা স্কোয়ারে পরিণত করব এই কারণে। তো এখন আমরা দেখো এটা আমরা রেখে দিলাম 1/n সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার, আর এইটুকু আমরা জানি এটা হচ্ছে কি সিগমা স্কোয়ার এক্স, আর এটা আমরা জানি সিগমা স্কোয়ার ওয়াই। ওকে, এটা আমরা বসিয়ে দিলাম। এরপরে দেখো যে সুতরাং এখান থেকে আমরা এটা পেলাম, এটাকে যদি এখন আবার সেই ক্রস মাল্টিপ্লিকেশন করো এটার সাথে এটার, আমি যদি অর্থাৎ এইটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করো, তাহলে আমরা পাচ্ছি এটা, তাই না? এটা যদি রুটটা উঠে যায়, রুটের বাইরে নিয়ে চলে আসে, তাহলে এটা কি সিগমা এক্স হচ্ছে, এটা সিগমা ওয়াই হচ্ছে, এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে কি আর এক্স ওয়াই। সো এখানে আমরা বসাতে পারি সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই ইন্টু আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার। তো দেখো একটু আগে কিন্তু আমরা এটা সমান আমরা, আচ্ছা এটাকে আমরা দেখো, এটাকে যদি সামেশন এক্স আই মাইনাস এই পাশ থেকে তুমি যদি দেখো সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার সমান আমরা লিখতে পারি কি এই দুটোকে এটাকে মাল্টিপ্লাই করব করে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে এইটা এখানে চলে আসলো। ঠিক আছে, সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার আমরা এখানে বসিয়ে দিলাম, আর এটার সাথে মাল্টিপ্লাই হয়ে এখানে চলে আসলো এন ইন্টু সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই ইন্টু আর এক্স ওয়াই। ওকে, এখন আসো আমি একটু মুছে নেই, না হলে তোমাদের একটু অসুবিধা হবে। আমরা পেয়ে গেলাম এই জিনিসগুলো, একটু মুছি, সরি।
ওকে। আচ্ছা, দেখো এখন এখন আমরা একটা কনসিডার করছি, যেটা জানি আমরা, যেটা যে যে কোনো কোনো কিছুর যদি আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার করি বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার করি, তাহলে যেহেতু স্কোয়ার টার্ম, সুতরাং অবশ্যই এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। সো আমরা দেখো এখানে লিখলাম, নাও কনসিডার দ্য এক্সপ্রেশন সামেশন এক্স আই মাইনাস এক্স বার বাই সিগমা এক্স প্লাস মাইনাস ওয়াই আই মাইনাস ওয়াই বার বাই সিগমা ওয়াই হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে আমাদের যে এই যে টার্মটা, এটা যেহেতু হোল স্কোয়ার, সুতরাং এটা অবশ্যই কি হবে, অবশ্যই এটা জিরো বা তার চেয়ে বড় হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন দেখো এটা কি, এটাকে আমি একটু এটা নিয়ে নিই। এটা তাহলে কি হয়ে গেল, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে ভেঙে দিবা। ভেঙে দিলে আমরা পাচ্ছি কি, এটা এ স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা স্কোয়ার টার্মটা বসিয়ে দিলাম, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই সিগমা স্কোয়ার, আর প্লাস মাইনাস থেকে গেল টু ইন্টু দুটোর প্রোডাক্ট। ঠিক আছে, সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই, প্লাস এখানে একটা স্কোয়ার বাদ পড়ে গেছে, নিচের ইয়েটাও বাদ পড়ে গেছে, এটা একটু তোমাদের ঠিক করে নিতে হবে। আমরা এখানে দিয়ে দিই স্কোয়ারটা, এখানে একটা স্কোয়ার হবে, তোমরা নিজেরা দেখতে পাবা, এখানেও একটা স্কোয়ার হবে। ঠিক আছে, এটা ভুলক্রমে বাদ পড়েছে। তো তাহলে আমরা পেয়ে গেলাম এটা। তো এখন এটা বোধ সামেশনটা আমরা ইনক্লুড করে দিচ্ছি, এখানে সামেশনটা ঢুকিয়ে দিচ্ছি, এই কারণে এখানে আমাদের সামেশন চলে আসলো। আমি এটা নিয়ে নিই, এখানে এই সামেশনটা চলে আসলো, সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই সিগমা এক্স। এখানেও তোমাদের স্কোয়ারটা বাদ পড়েছে, এইটাতেও স্কোয়ারটা বাদ পড়েছে, একটু হয় এরকম। প্লাস মাইনাস এটা রয়ে গেল আমাদের সামেশন টু ইন্টু সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই, প্লাস এখানে দেখো ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা স্কোয়ার। ঠিক আছে, হোল গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এখন এখানে আসো, দেখো এটা সমান আমরা জানি কি, আমরা যেহেতু জানি সামেশন সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এর আগে দেখেছি সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়েছিলাম কি, ওয়ান বাই এন সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তাই না? তাহলে এখান থেকে আমরা একইভাবে এক্স বার হোল স্কোয়ার, সো এখান থেকে আমরা এইটুকু সমান পাই এন সিগমা স্কোয়ার, তো আমরা এটা এখানে লিখেছি। ওকে, তাহলে এখান থেকে আমরা এই যে এন সিগমা স্কোয়ার এক্স, এটা আমরা এখানে বসালাম, এন সিগমা স্কোয়ার এক্স, নিচে সিগমা স্কোয়ার এক্সটা রয়ে গেল, প্লাস টু ইন্টু, এটা আমরা মান আগে পেয়েছি, সেটা হচ্ছে এটা আমরা পেয়েছি এন ইন্টু সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই ইন্টু আর এক্স ওয়াই, নিচে সিগমা এক্স সিগমা ওয়াইটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেল। আর একইভাবে এটা আমরা পাই সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এরকম করে আমরা পাই কি এন সিগমা স্কোয়ার ওয়াই, আর নিচে সিগমা স্কোয়ার ওয়াইটা থেকে গেল, হুইচ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এখন দেখো এটা এটা কাটাকাটি চলে গেলে থাকে কি এন, হ্যাঁ, প্লাস মাইনাস এখানে যে জিনিসটা, আরেকটা লাইন তোমরা চাইলে করতে পারো, সমস্যা নাই, অর্থাৎ এনটা কমন নিবা, নিয়ে নিচে চলে যাবে, জিরোর নিচে চলে গেলে এটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এনটা কমন নাও, কমন নিয়ে এটা কাটাকাটি করো, তাহলে এখানে কি থাকতেছে, আমি যদি এখানে এটা নেই, তাহলে দেখো এখানে একটা এন থাকছে, তাই তো, তারপর হচ্ছে প্লাস এখানে টু এন থাকছে, সাথে আর এক্স ওয়াই থাকছে, কারণ বাকিগুলো কি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা ওয়াই বার না, অর্থাৎ এটা কাটা যাচ্ছে, সিগমা এক্স কাটা যাচ্ছে, সিগমা ওয়াই কাটা যাচ্ছে, এখানে এটা কাটা যাচ্ছে, আর এখানে থাকতেছে এন হুইচ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তো এখন তুমি এখান থেকে যদি এন কমন নাও, কমন নিয়ে এই পাশে নিচে ডিভাইড করে দাও, তাহলে এটা জিরো হয়ে গেল, আর এখানে থাকতেছে কি ওয়ান প্লাস মাইনাস টু আর এক্স ওয়াই প্লাস ওয়ান হুইচ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। ওকে, একটু মুছে নেই আবার, না হলে তোমাদের একটু হয়তো ডিস্টার্ব হবে। ওকে,
আচ্ছা, তাহলে কেমন করে আসলো এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে আসো, এটা আমরা পেয়ে গেলাম যে 1 প্লাস মাইনাস 2 আর এক্স ওয়াই প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা লিখতে পারি এটাকে এই যে এই 1 আর এই 1 যোগ করলে কত হয় 2। একইভাবে আবার 2টা যদি কমন নেই 1 প্লাস আর এক্স ওয়াই হয়, আর ওই 2টা নিচে 0 নিচে ভাগ হয়ে গিয়ে 0 বাই সামথিং 0 হয়ে যাবে। সো এখান থেকে আমরা কমন পাচ্ছি হচ্ছে 1 প্লাস মাইনাস আর এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। সো যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, আমরা একবার প্লাস ধরবো আরেকবার মাইনাস ধরবো। সো এখান থেকে দেখো 1 প্লাস আর এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, অথবা আমরা লিখতে পারি 1 মাইনাস আর এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো সেখান থেকে সেই ক্ষেত্রে আমরা আর এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু পাই -1, আর এখান থেকে আমরা আর এক্স ওয়াই লেস দেন ইকুয়াল টু পাই +1। তো আমরা এই দুটো কম্পেয়ার করে বলতে পারি এই দুটো ভ্যালুকে যে আর এর মান, কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর এর মান -1 অথবা তার চেয়ে বড় হবে, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর এর মান +1 অথবা তার চেয়ে কম হবে, অর্থাৎ +1 এর সমান হবে তার অথবা তার চেয়ে কম হবে। সো এই দুটোর সাথে কম্পেয়ার করে আমরা বলতে পারি কম্পেয়ারিং দ্য টু ভ্যালুজ অফ আর এক্স ওয়াই উই গেট -1 less than equal to rx less than equal to 1. That means r এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, এখন আসো আচ্ছা, এটাও একটু ছোট্ট করে দেখিয়ে দেই। সেটা হচ্ছে show that the correlation between two independent variables x and y is 0 but covariance is not necessarily true। অর্থাৎ আমাদের যদি দুটো ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা জানি যে তাদের মধ্যে কোনো কোরিলেশন থাকবে না। তার মানে কোরিলেশনের মানটা কত আসবে? 0 আসবে, যদি যদি দুটো ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হয়। তো এটা আমরা আগে প্রমাণ করিয়ে নেই। তাহলে আমরা বলছি যে উই নো দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ আর ইজ ডিফাইন্ড অ্যাজ আর ইজ ইকুয়াল টু কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স ইন্টু ভ্যারিয়েন্স অফ ওয়াই। তো আমরা জানি কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আবার কি এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। আর যদি দুটো ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হয় সেই ক্ষেত্রে তাদের প্রোডাক্ট হচ্ছে কি নিজ নিজ এক্সপেকটেশনের প্রোডাক্টের সমান, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। তো এখান থেকে এটাকে যদি আমরা লিখি এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন ওয়াই, আর এখানে মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন ওয়াই রইল, দুটো কাটাকাটি করে হয়ে গেল কি 0। সো আমরা এখান থেকে পেয়ে গেলাম আর ইজ ইকুয়াল টু 0। এখন কনভার্সটা যদি দেখি তাহলে আমরা বলি এটা কি জন্য পেলাম, এটা যদি আমাদের ভ্যারিয়েবল দুটো ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু 0, যদি দুটো ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হয়। তোমাদের আমার মনে হয় আর পরেরটাতে দরকার নাই, কারণ ম্যাথ থাকলে এইটুকু পর্যন্ত তোমাদের করলেই মনে হয় হয়ে যাবে। আচ্ছা, তবু আমি বলে দিই আবার এগেইন, দ্য কনভার্স অফ দ্য রেজাল্ট ইজ নট নেসেসারিলি ট্রু। That means variate may be uncorrelated but dependent. These statement can be proved with the help of the following example. ঠিক আছে, যদি ভ্যারিয়েবলগুলো আমাদের আনকোরিলেটেড হয় এবং কিন্তু ডিপেন্ডেন্ট হয় তাহলে এই স্টেটমেন্টটা আমরা প্রুফ করতে পারি নিচের এক্সাম্পলের মাধ্যমে। তো কি হচ্ছে যে ধরে নিচ্ছি আমরা এক্স হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েট যার উইথ এ কনস্ট্যান্ট ডেন্সিটি ফাংশন এফ এক্স ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এক্স আমরা একটা ভ্যারিয়েট ধরছি যার একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েন্ট ডেন্সিটি ফাংশন আছে, ঠিক আছে, এর সাথে কোনো নাই। তাহলে এবং তার লিমিটিং ভ্যালুটা হচ্ছে, আসলে আমরা কিন্তু এটা এক্সেপশনাল কেস যে সেটা প্রুফ করার চেষ্টা করছি। তো -1 থেকে +1 এর এক্সের ভ্যালুটা, এবং ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। তো সেই ক্ষেত্রে দেখো এক্সপেকটেশন অফ এক্স ইজ ইকুয়াল টু -1 থেকে +1 এক্স ইন্টু হাফ ডিএক্স, কারণ আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সাম অফ এক্স অর ইন্টিগ্রেশন এক্স ইন্টু পি অফ এক্স। তো এখানে পি অফ এক্স এর জায়গায় আমাদের কি হবে এফ অফ এক্স, ইন্টিগ্রেশন এক্স ইন্টু এফ অফ এক্স। সো এক্স আমরা বসালাম আর এফ অফ এক্স এর মানটা আমরা এখানে হাফ ডিএক্স বসিয়ে দিলাম। তো এখানে এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে আমরা যেটা পাচ্ছি হাফ, এটা ইন্টিগ্রেশন করলে দেখো এটা রেজাল্টটা 0 আসতেছে। সো এক্সপেকটেশনের সাম অফ এক্সপেকটেশন অফ এক্স ইজ ইকুয়াল টু আমরা পেলাম 0। আর এখন আমরা এক্সপেকটেশন অফ এক্স ওয়াই যদি বের করতে চাই তাহলে আবার একইভাবে আমরা ইন্টিগ্রেশন
-1 টু +1 xy fx dx সমান আমরা লিখব এখানে fx আমরা কত হাফ, তো হাফটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। আর এটাকে আমরা যেহেতু আমাদের y সমান হচ্ছে আমাদের কি x স্কয়ার ধরেছি, আর সাথে আমাদের কি আছে আরেকটা x আছে, সো x আমাদের কিউব হয়ে গেল, ইন্টিগ্রেশন x কিউব dx। তো এটাকে ইন্টিগ্রেট করো, করে আমরা এটা পেলাম x⁴/4। তো এটার মধ্যে ইন্টিগ্রেশনের মানটা বসিয়ে পেলাম 0। তাহলে দেখো এই ক্ষেত্রে কোভিনেন্সটাও আমরা কি পেয়ে গেলাম, যেহেতু এটার ভ্যালু 0 আর এটা এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল টু 0, সুতরাং এটার আলটিমেট রেজাল্ট পেয়ে গেলাম আমরা 0। দ্যাট মিনস এই ক্ষেত্রেও আর ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 0। এটা মিন করছে যে যদি এমন হয় যে এক্স ওয়াই আনকোরিলেটেড কিন্তু এক্স ওয়াইটা ডিপেন্ডেন্ট, এদের মধ্যে কোনো কোরিলেশন নাই, আর এক্স ওয়াই দ্যাট মিনস আর দুটোর যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল দুটোর মধ্যে আদতেই কোনো তাদের মধ্যে সম্পর্ক নেই, সম্পর্ক না থাকা সত্ত্বেও তারা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা প্রুফ। আমাদের র্যাঙ্ক কোরিলেশন দরকার নাই তোমাদের, শুধু আমরা যাব রিগ্রেশন কোএফিসিয়েন্টে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যাই রিগ্রেশন অ্যানালাইসিসে। আমরা যদি খুব সিম্পল ভাষায় বলি, সেটা হলো যে কোরিলেশনের ক্ষেত্রে আমরা যেটা করেছি, দুটো ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপটা আছে কি না সেটা আমরা দেখার চেষ্টা করেছি, এবং এদের মধ্যে রিলেশনশিপের স্ট্রেংথটা কতটুকু, ডিগ্রিটা কতটুকু সেটা আমরা মেজার করেছি, চেষ্টা করেছি, এবং আসলেই আমরা করে থাকি। কিন্তু একটার আরেকটার উপর ডিপেন্ডেন্ট কিনা সেটা কিন্তু আমরা কোরিলেশনে করি না, আমরা সেটা করি হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিসে। তো রিগ্রেশন অ্যানালাইসিস ইজ এ ম্যাথমেটিক্যাল মেজার অফ দ্য অ্যাভারেজ রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভ্যারিয়েবল ইন টার্মস অফ দ্য অরিজিনাল ইউনিট অফ দ্য ডেটা। তার মানে হচ্ছে রিগ্রেশনটা হচ্ছে আমাদের কীরকম একটা ম্যাথমেটিক্যাল মেজার অবশ্যই, এবং সেটা হচ্ছে টু অর মোর ভ্যারিয়েবলের মধ্যে যে অ্যাভারেজ রিলেশনশিপ সেটা মেজার করে থাকে। In regression analysis, there are two types of variables. The variable whose values are influenced or it is to be predicted is called dependent variable, and the variable which is influences the values or is used for prediction is called dependent variable. আমরা আসলে কোরিলেশনের ক্ষেত্রে কোনো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কথা বলিনি, আমরা শুধুই বলেছি দুটো ভ্যারিয়েবলের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা। কিন্তু রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু দুটো ভ্যারিয়েবলের মধ্যে অবশ্যই একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। তো আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে মেজার করব যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এক ইউনিট চেঞ্জের কারণে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কতটুকু ভ্যারি করছে, সেটাই আসলে রিগ্রেশন অ্যানালাইসিসের মূল বিষয়টা। In regression analysis, independent variable is also known as regressor or predictor or explainator, while the dependent variable is also known as regressed or explained variable. এটা মানে জাস্ট হচ্ছে কি মিন করে সেটা আমরা বলার চেষ্টা করছি। আমরা এখানে তোমরা দেখবা যে যদি আমরা বলে থাকি যে সারের বিভিন্ন মাত্রা, হ্যাঁ, এক 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 কেজি সার প্রয়োগ করলে কতটা ফলন হচ্ছে, সেই জায়গায় যদি আমরা 1.2 কেজি সার প্রয়োগ করি তাহলে কতটা পরিবর্তন হচ্ছে। তার মানে সারের এক ইউনিট চেঞ্জের কারণে অ্যাভারেজ প্রোডাকশন কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে মেজার করে থাকি। ফর এক্সাম্পল দেখো এখানে y may denote the yield of a crop and x1 x2 are the associate rainfall and temperature respectively. তাহলে আমরা এখানে ওয়াইটাকে আমরা বলছি যে আমাদের যে ইল্ড উৎপাদন একটা ফসলের সেটা, আর x1 x2 হচ্ছে আমাদের একটা হচ্ছে রেইনফল আর একটা হচ্ছে টেম্পারেচার। We might like to explain the variation in y in terms of the variation in x and y and perhaps want to predict the value of y. এটা নিয়ে নিই। তার মানে হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, যে এক্সপ্লেন করতে চাচ্ছি যে ওয়াইটা কতটা ভ্যারি করছে। এই যে আমাদের x1 এবং x2 অর্থাৎ টেম্পারেচার এবং রেইনফল, এই দুটোর যে ভ্যারিয়েশন, এই দুটো ভ্যারিয়েশনের কারণে
আমাদের প্রোডাক্ট যেটা অর্থাৎ ইল্ড বা উৎপাদন যেটা সেটা কতটুকু ভ্যারি করছে সেটাই কিন্তু আমরা মূলত রিগ্রেশন অ্যানালাইসিসে বের করে থাকি। when x1 and x2 are have specified value, here x1 and x2 are independent variable while y is dependent variable, কারণ আমরা একটু আগেই বলেছি যে ওয়াইটা হচ্ছে কি ইল্ড বা উৎপাদন অথবা ফসল যেটা। তো x1 হচ্ছে আমাদের রেইনফল আর x2 হচ্ছে আমাদের টেম্পারেচার। তো এই রেইনফল এবং টেম্পারেচার এর কারণেই তো কি হয় উৎপাদনটা পরিবর্তিত হয়। সো এই দুটো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইল্ড যেটা সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, এই যে যে কথাটা বললাম যে যদি আমাদের দেখো এখানে ইফ উই হ্যাভ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স দেন উই গেট সিম্পল রিগ্রেশন, আদারওয়াইজ উই হ্যাভ মাল্টিপল রিগ্রেশন। যদি আমাদের দেখা যায় যে দুটো ভ্যারিয়েবল থাকে, একটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি আমার শুধু একটাই থাকে তখন সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস। আর যদি এই যে একটু আগে যেটা বললাম দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মোর দেন টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতে পারে, হ্যাঁ, রেইনফল হতে পারে, তারপরে হচ্ছে তোমার টেম্পারেচার হতে পারে, সিডসের কোয়ালিটি, সিডস হতে পারে, ভ্যারাইটিস অফ সিডস হতে পারে, তারপরে হচ্ছে তোমার সার বা ফার্টিলাইজার যেটা সেটা হতে পারে। তো এগুলো যখন অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে কাজ করব তখন সেটা হয়ে যাবে মাল্টিপল রিগ্রেশন। এখন আসো লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন আমি বলেই ফেললাম একটু আগে যেটা, যখন আমাদের রিলেশনশিপটা একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নিয়ে কাজ করব তখন সেটাকে আমরা বলবো লিনিয়ার রিগ্রেশন। এদের মধ্যে যে অ্যানালাইসিসটা হবে সেটা হয়ে যাবে লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিস। আর মোর দেন যখন টু ভ্যারিয়েবল হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস। ঠিক আছে, এখানে আমি আর ইয়ে না করি। এইটা তোমাদের প্যারামিটার এস্টিমেট করার থাকার কথা না। তোমাদের প্রশ্নের প্যাটার্ন যেগুলো সেগুলোর ক্ষেত্রে তোমাদের ছোট দুইটা প্রমাণ, এবং আমি পরের ক্লাসে তোমাদের যেটা করব ইউজেসটা, আসো ইউজেসটা দেখি কি কি কাজে ইউজ লাগে এটা। হ্যাঁ, আমরা দ্য রিগ্রেশন অ্যানালাইসিস প্রোভাইডস এ কনসাইজ অ্যান্ড মিনিংফুল সামারি অফ দ্য রিলেশনশিপ বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আমরা কিন্তু কোরিলেশনের ক্ষেত্রে বলেছিলাম যে দুটোর মধ্যে রিলেশনশিপই শুধু আছে এবং তার ডিগ্রি কতটুকু এবং সেটা পজিটিভ না নেগেটিভ রিলেশনশিপ সেটাই শুধু আমরা মেজার করতে পারি। কিন্তু এটা একটা আরেকটার উপর কতটা ডিপেন্ডেন্ট, কে ইন্ডিপেন্ডেন্ট, কার কারণে কে পরিবর্তিত হচ্ছে বা সম্পর্কটা ইয়ে হচ্ছে, সেগুলো কিন্তু আমরা কোরিলেশন অ্যানালাইসিস করি না, এটা করি আমরা রিগ্রেশনের মাধ্যমে। সুতরাং আমরা বলতে পারি যে রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা আসলে একটা মিনিংফুল সামারি পাই রিলেশনশিপের। ঠিক আছে, দ্য রিলেশন ক্যান বি ইউজ টু প্রিডিক্ট পারপাস। আমাদের এই যে রিলেশনশিপটা আমরা এই রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে যেটা করে থাকি সেটা কিন্তু প্রিডিক্টিভ পারপাস। কারণ আমরা যখন কাজ করি, যেমন ধরো আমরা বলতে পারি যে যদি এত যে সার এবং তোমার টেম্পারেচার এবং রেইনফলের কথা বললাম, যে যদি এরকম হয় তাহলে আমাদের 1 কেজি যদি ফার্টিলাইজারের কথাই বলি তাহলে 1.2 কেজি ফার্টিলাইজার দিলে প্রোডাকশনটা কেমন হবে, বা 1.22 কেজি ফার্টিলাইজার দিলে প্রোডাকশনটা কেমন হবে সেটা আমরা প্রিডিক্ট করতে পারি। সো এখানে আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে প্রেডিক্টিভ পারপাসে আমাদের এই অ্যানালাইসিসটা করে থাকি। One can also test whether some assigned relationship or a given theory is contradictory with the available data. ঠিক আছে, আমাদের এই যে যদি আমাদের হাতে অনেক অ্যাভেলেবেল ডেটা থাকে তাহলে আমরা কিন্তু এটা টেস্ট করে দেখতে পারি। ওয়ান ক্যান অলসো টেস্ট ওয়েদার সাম অ্যাসাইন রিলেশনশিপ, যে আমাদের রিলেশনশিপটা অ্যাসাইন একটা রিলেশনশিপ আছে, তো এখান ক্ষেত্রে আমাদের যদি অ্যাভেলেবেল ডাটা থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের যে প্রেডিকশনটা সেটা কোন দিকে যেতে পারে সেটাও কিন্তু আমরা এর মাধ্যমে রিগ্রেশন অ্যানালিসিসের মাধ্যমে বের করতে পারি। এবং এটা দেখো কস্ট অফ প্রোডাকশন যেটা দাস উই মে টেস্ট whether the cost of production in a given farm
অফ এ লিনিয়ার ফাংশন অফ দ্য আউটপুট অফ দ্য ফার্ম। দ্যাট মিন যে কথাটা বললাম যে আমাদের কস্ট অফ প্রোডাকশনটা কীরকম হতে পারে, অর্থাৎ প্রিডিক্ট করা, যেটা যে আমার এই অ্যাভেলেবেল ডেটা যদি থাকে তাহলে আমার একটা ফার্মের ক্ষেত্রে কতটুকু প্রোডাকশন কস্ট হতে পারে সেই সম্পর্কে আমরা একটা প্রিডিকশন করতে পারি। এখানে যেটা in a situation whether the variable of interest y depends on a number of factors, it is possible to assess with the help of regression analysis the contribution of those factors individually or collectively. ঠিক আছে, আমরা এই যে যেই আসলে তোমরা যদি মূল জিনিসটা বুঝে থাকো যে দুটো বা মোর দেন টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কারণে কতটুকু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ভ্যারি করছে, সেই ডেটা দিয়েই ধরো এক্স এবং ওয়াই এর যে ডেটা, সেই ডেটাগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে, অর্থাৎ এক্স এর যে রেইনফল, সেই রেইনফলটা যদি আমরা একটা একটা করে হয়, চেঞ্জ হয়, এবং একই সাথে যদি টেম্পারেচারও চেঞ্জ হয়, তাহলে আমাদের অবশ্যই এটা কি হয়ে যাবে, প্রোডাকশনটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমাদের আউটপুট যেটা বা ইল্ড যেটা, সেটা ডিপেন্ড করছে কিসের উপরে, আমাদের ফ্যাক্টর যে দুইটা, সেটা হচ্ছে টেম্পারেচার অথবা আমরা এখানে যেটা বলেছি তোমাদের তো যখন যেটা এখন এটা যদি প্রোডাকশনের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে প্রোডাকশনের ক্ষেত্রে তোমার লেবার কস্ট আছে, র মেটেরিয়ালস কস্ট আছে, ট্রান্সপোর্ট কস্ট আছে, নানা ধরনের কস্ট আছে। এগুলোর বিবেচনায় এসে বিবেচনা নিয়ে তারপরে দেখা যাবে যে আমাদের ইয়েটা কি আসতেছে, প্রফিটটা কি আসতেছে, বা আলটিমেটলি আমাদের যে ইল্ড যেটা বা উৎপাদন যেটা, সেটা কতটুকু আসতেছে, সেগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, এরপরে আসো রিগ্রেশন কোফিশিয়েন্ট আমরা আসলে আলোচনা করে ফেলেছি একটু আগেই। সেটা হচ্ছে রিগ্রেশন কোফিশিয়েন্টে আমরা এক্সপ্রেস করেছি বি এক্স ওয়াই অথবা বি ওয়াই এক্স দিয়ে। ঠিক আছে, বি এক্স ওয়াই অথবা বি ওয়াই এক্স দিয়ে, যে কোনো একটা দিয়ে, মানে যে কোনো একটা, মানে এটা কিন্তু সিমেট্রিক না, এটা আগেই বলে নিই। এটা যখন আমরা প্রকাশ করি সেটাকে আমরা বলি দ্য রিগ্রেশন কোফিশিয়েন্ট অফ এক্স অন ওয়াই। ঠিক আছে, আর এটাকে যখন আমরা বলি, এটা তখন আমরা বলি রিগ্রেশন কোফিশিয়েন্ট অফ ওয়াই অন এক্স। তাহলে আমরা এই ক্ষেত্রে কিন্তু এই দুটো সিমেট্রিক হবে না, দুটো ভিন্ন ভিন্ন ইয়ে হবে, এক্সপ্রেশন হবে। তো আমরা দেখো, এটা একটু আগে আমরা প্রকাশ করেছি, যখন কোরিলেশনে প্রমাণ করেছি তখন আমরা দেখিয়েছি বি ওয়াই এক্স, এটাকে আমরা লিখতে পারি নানাভাবে লিখতে পারি। আগে আমরা একভাবে লিখেছি, একটু প্রিভিয়াস স্লাইডটাতে দেখবা, আর এটাকে আমরা এইভাবেও লিখতে পারি আর সিগমা ওয়াই বাই সিগমা এক্স। একইভাবে বি এক্স ওয়াইটাকে আমরা লিখতে পারি আর সিগমা এক্স বাই সিগমা ওয়াই। এটা একটু মাথায় রাখবা, যে আমি আগেও বলেছিলাম যে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা হবে সেটা নিচে থাকবে। এটার ক্ষেত্রেও দেখো, এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল, এটাকে আমরা নিচে প্রকাশ করেছি, নিচে থাকবে। আমরা অন্যভাবেও বলতে পারতাম, সেটা হচ্ছে সামেশন এক্স ওয়াই এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই নিচে হচ্ছে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এটার জন্য আমরা লিখতে পারতাম, এটার অর্থাৎ এই বা এটার জন্য আমরা লিখতে পারতাম উপরে কোরিলেশনের যেই ভ্যালুটা আছে, যেই টার্মটা আমরা লিখে থাকি সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, আর এটা থাকবে, আর নিচে থাকবে শুধু এক্স এর যে পোর্শনটা, এবং সেটাও হচ্ছে কি সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে আমরা লিখব উপরের পোর্শনে সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার, আর নিচে ডিভাইডেড বাই থাকবে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, সরি ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। তো এটা তোমরা একটু হাতে কলমে করবে, তাহলে তোমাদের আমার মনে হয় যে সমস্যা হবে না, বোঝার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। একটু মুছে নেই। আমরা একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোরিলেশন কোফিশিয়েন্ট কিন্তু সিমেট্রিক, রিগ্রেশন কোফিশিয়েন্ট কিন্তু সিমেট্রিক না, এটা আমরা বলবো একটু পরে। আচ্ছা, এইখানে আর এই জিনিসটা দেখো যে রিগ্রেশন কোফিশিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন বাট নট অন স্কেল অফ মেজারমেন্ট। কোরিলেশনের ক্ষেত্রে কিন্তু দুটোই ইন্ডিপেন্ডেন্ট ছিল, অরিজিন এবং স্কেল অফ মেজারমেন্ট দুটোর উপরই ইন্ডিপেন্ডেন্ট ছিল। রিগ্রেশনের ক্ষেত্রে মনে রাখবা যে এটা অরিজিনের উপর ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু স্কেলের উপর ইন্ডিপেন্ডেন্ট না, স্কেলের উপর ডিপেন্ডেন্ট। আর 2 নাম্বার হচ্ছে কোরিলেশন কোফিশিয়েন্ট ইজ দ্য জিওমেট্রিক মিন অফ টু রিগ্রেশন কোফিশিয়েন্ট। এটা আমরা আগেই কোরিলেশনও আমরা দেখিয়েছি, সুতরাং ওই ইয়েটা এখানেও তোমরা লিখতে পারবে।
আর 3 নম্বরে আসো, ইফ ওয়ান অফ দ্য রিগ্রেশন কোফিশিয়েন্ট ইজ গ্রেটার দ্যান ইউনিটি দেন আদার মাস্ট বি লেস দ্যান ইউনিটি। অর্থাৎ একটা যদি বি এক্স ওয়াই যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে বি ওয়াই এক্স লেস দ্যান 1 হবে। ঠিক আছে। অ্যারিথমেটিক মিন অফ দ্য রিগ্রেশন কোফিশিয়েন্ট ইজ গ্রেটার দ্যান দ্য কোরিলেশন কোফিশিয়েন্ট। তাহলে দুটো রিগ্রেশন কোফিশিয়েন্টের অ্যারিথমেটিক মিন, হ্যাঁ, অর্থাৎ বি এক্স ওয়াই প্লাস বি ওয়াই এক্স ডিভাইডেড বাই 2 হুইচ ইজ গ্রেটার দেন কোরিলেশন কোফিশিয়েন্ট, এটা কোরিলেশন কোফিশিয়েন্ট চেয়ে বড় হবে। আর রিগ্রেশন কোফিশিয়েন্ট এটা আমরা কোরিলেশন কোফিশিয়েন্টের ক্ষেত্রে বলেছিলাম আর এক্স ওয়াই ইকুয়াল টু আর ওয়াই এক্স, কিন্তু রিগ্রেশন কোফিশিয়েন্টের ক্ষেত্রে এটা কিন্তু এটা সিমেট্রিক না। It is not symmetric for regression coefficient. So in x and y we can say byx naught is equal to bxy. ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা রিগ্রেশন কোফিশিয়েন্টের প্রপার্টিগুলো দেখলাম। আরেকটা ক্লাস আমরা শুধু কোরিলেশনের ক্ষেত্রে করব, সেটা হচ্ছে কিছু প্রবলেম সলভ করব আমরা কোরিলেশন এবং রিগ্রেশনের উপর। তো এই হলো তোমাদের আজকের ক্লাসের মোটামুটি শেষ। তো আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে আমরা কোরিলেশন এবং রিগ্রেশন উভয় মিলেই কিছু ম্যাথ প্রবলেম করার চেষ্টা করব। এইটার উপর তোমাদের খুব বেশি বড় বড় প্রমাণ, যেহেতু তোমাদের ইয়েটা খুব কম, মার্কসগুলো খুব কম, সেই কারণে বড় বড় প্রুফ যেগুলো সেগুলো তোমাদের প্রয়োজন নাই। তোমরা ছোট ছোট প্রুফগুলো যেগুলো সেগুলো দেখবে, আর এটার উপর বেসিস করে আমরা ছোট ছোট ম্যাথগুলো করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।